আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এসএসসি পরীক্ষার্থী 26 তোমাদের জন্য চট্টগ্রাম বোর্ড 2025-এর পরিমিতির অঙ্কটা সমাধান করব। এই অঙ্কটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং নবম দশম শ্রেণীতে যারা বর্তমান অধ্যয়নরত তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর পিটিএস পরীক্ষার জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে এই অঙ্কটা সমাধান করব। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাসে জয়েন করবা তারা প্রতিদিন ক্লাসগুলো শেয়ার করে দিবা। তোমরা যদি ক্লাসগুলো শেয়ার করে দাও তাহলে দেখবা যে অন্য শিক্ষার্থীরা উপকৃত হবে। আচ্ছা দেখো, চট্টগ্রাম বোর্ডে 2025 সালে যে পরিমিতির অঙ্কটা আসছিল আমরা এটা একটু লক্ষ্য করি। দেখো এখানে বলা হয়েছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ 12 মিটার। মানে আমাদের একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য দেওয়া ছিল কত মিটার, দেখো দৈর্ঘ্য দেওয়া ছিল 16 মিটার এবং প্রস্থ দেওয়া ছিল 12 মিটার। এই প্রথম অংশ। দ্বিতীয় অংশে আবার বলতেছে আয়তাকার ক্ষেত্রটি, দেখো কি বলছে যে আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে, অর্থাৎ এই আয়তক্ষেত্রের চারপাশ দিয়ে একটা বৃত্তাকার ক্ষেত্র আছে। এখন উদ্দীপক এটা শেষ। দেখো আমাদের ক নম্বরে যেটা আমাদের করতে বলতেছে, ক নম্বরে বলছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে, মানে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 9 সেন্টিমিটার হয় তাহলে বলছে যে ক্ষেত্রফলটা নির্ণয় করো। এখন সমবাহু ত্রিভুজের যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। এখন দেখো আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে এখন যে কাজটা করতে হবে, আমাদের প্রথমে সমবাহু ত্রিভুজের যে বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা আমরা লিখতে হবে। তাহলে ধরো আমরা আগে ক নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের এখানে দেওয়া আছে সমবাহু ত্রিভুজ, আমরা এজন্য লিখবো যে মনে করি দেখো সমবাহু ত্রিভুজের, মানে বইয়ের যেভাবে প্রশ্নটা বলছে আমরা ঠিক সেভাবে লিখবো। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ঠিক ওদের ভাষায় লিখবো। সমবাহু ত্রিভুজের এখানে বাহুর দৈর্ঘ্য বা এক বাহুর দৈর্ঘ্য ওরা যেটা বলবে আমরা সেটা লিখবো। যেহেতু ওরা বলছে বাহুর দৈর্ঘ্য, আমরা এই জন্য বাহুর দৈর্ঘ্য, আর এই বাহুর দৈর্ঘ্য আমরা সবসময় ছোট হাতের এ ধরি। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে সবসময় কত ধরি, এ। এটা সমান 9 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের যে মানটা দিচ্ছে বলতেছে কি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হলো কয় মিটার, 9 মিটার। এখান থেকে বলতেছে তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের অতএব ক্ষেত্রফলের সূত্রটা লিখে মানটা বসায় হিসাব করলে হয়ে যাবে। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা যদি আমরা মুখস্থ থাকে তাহলে অঙ্ক পেরে যাব। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আগে মুখস্থ করে ফেলি। √3/4 পাশে দেখো কি হবে a স্কয়ার, আর যেহেতু সেন্টিমিটার অঙ্ক আর ক্ষেত্রফল সবসময় বর্গ হয়, এর আমরা কি লিখলাম দেখো √3/4 a স্কয়ার বর্গ সেন্টিমিটার। এখন এখানে আমরা ক্যালকুলেশন করব মান বসানোর পরে। তাহলে আমরা এখন সমান দিয়ে মানটা বসাই। তাহলে এখন দেখো আমাদের সামনে এখানে আছে হলো √3/4, এখানে আছে গুণ a স্কয়ার, এই মানে হইতেছিল 9 স্কয়ার বর্গ সেন্টিমিটার। এখন আমরা এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ফেলবো। আমরা প্রথমে 9 দিয়ে স্কয়ার করব, 9 স্কয়ার করলে হবে 81, তার সাথে গুণ করবো √3, 81 তাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেব। এই 81 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা এটার উত্তর পেয়ে যাব। তাহলে দেখো আমরা √3 গুণ 81 ভাগ করবো হলো 4 দিয়ে, তাহলে হবে হলো 35.04। তাহলে আমরা দশমিক পরে 2 ঘরটা নিব। ক্যালকুলেশন করে আমরা দেখলাম এটার মান বের হইতেছে হলো কত, দেখো 35.04 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের প্রথমটার কাজ কিন্তু শেষ। দেখো আমাদের 04 না 07 হয়, এটা আমরা লিখলাম 07। তাহলে আমাদের কয়ের উত্তর কিন্তু শেষ। আমরা নিচে বলছিল যে অতএব এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা নিচে লিখে দেবো অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল। দেখো অতএব কি লিখবো, ত্রিভুজটির ক্ষেত্রফল দেখো আমাদের কত হয়েছে 35.07 বর্গ
সেন্টিমিটার, যেহেতু মানের দশমিক আছে এই জন্য আমরা ব্র্যাকেটে প্রায় লিখে দেব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম অংশের কাজ কিন্তু শেষ হয়ে গেল। কয়ের কাজ যে একটি সমবাহুত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি না হয় তাহলে ক্ষেত্রফল কত। আমরা লিখছি সমদ্বিবাহুর বাহুর দৈর্ঘ্য এর সমান 9 সেন্টিমিটার, অতএব ক্ষেত্রফলের সূত্র হইতেছে √3/4 a স্কয়ার, মানে √3/4 বাহু স্কয়ার। এখন বাহু যেটা হবে সেটা, যেহেতু a ধরছি বাহু a স্কয়ার বর্গ সেন্টিমিটার, √3/4 পরে এর মান বসিয়ে দিছি 9 স্কয়ার, এটা আমরা ক্যালকুলেশন করে হচ্ছে 35.07 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের কয়ের সমাধান কিন্তু শেষ। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের কয়ের সমাধান শেষ। এখন দেখো আমাদের খ নম্বরে যেটা জানতে চাইছে আমাদের, দেখো খ নম্বরে যেটা বলতেছে যে আমাদের বৃত্তাকার ক্ষেত্রের পরিধি নির্ণয় করো। আমাদের দেখো এখানে যে কথাটা বলছিল যে আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে, মানে এই যে আয়ত ক্ষেত্রটা ছিল তার চারপাশ দিয়ে একটা বৃত্ত আঁকা হয়েছে। পরে বলতেছে ওই বৃত্তের পরিধি নির্ণয় করো। আর আমরা জানি বৃত্তের পরিধির সূত্র হলো 2πr, অর্থাৎ বৃত্তের পরিধি নির্ণয় করতে গেলে আমাদের পায়ের মান তো জানি, আর এর মানটা বের করতে হবে। আমরা কি বললাম যে বৃত্তের পরিধি যদি বের করতে চাই তাহলে দেখো বৃত্তের পরিধির সূত্র আমরা জানি, বৃত্তের পরিধির সূত্রটা হইতেছিল 2πr। লক্ষ্য করো এই পরিধি যদি হয় 2πr তাহলে 2 সংখ্যা আর পাই হইতেছে ধ্রুবক রাশি এবং আরটা হইতেছিল ব্যাসার্ধ, অর্থাৎ আমাদের আর এর মানটা জানতে হবে। আর আর এর মানটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা পরিধি বলুক বা ক্ষেত্রফল বলুক যেটা বলুক সেটা আমরা নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে যেহেতু আমাদের মূল টার্গেটটা হইতেছে এখান থেকে কি বের করতে হবে, পরিধি বের করতে হবে। এই পরিধি বের করতে গেলে আমাদের প্রথমে দরকার হলো কি, ব্যাসার্ধ বের করতে হবে। এখন খ নম্বর সমাধানটা করব। এখন আমরা দেখো একটা চিত্র আঁকে তোমাদের যদি দেখাই যে এইটা হলো আমাদের কি একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের চারপাশ দিয়ে আমাদের এমন একটা কি আছে, একটা বৃত্তাকার ক্ষেত্র আছে। লক্ষ্য করো এই যে আমাদের একটা আয়তক্ষেত্র আছে তার পাশ দিয়ে, এখন এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেখো আমাদের আছে 16 মিটার, আর আমাদের প্রস্থ আছে দেখো কয় মিটার, 12 মিটার। এখন এইখান থেকে আমাদের বলতেছে যে পরিধি নির্ণয় করো, আর আমরা বলছি যে পরিধি নির্ণয় করতে গেলে আমাদের আগে বের করতে হবে হলো এটার কি ব্যাসার্ধ কত। এখন দেখো আমরা এই যে চিত্রটা আমরা আঁকছি এটাকে যদি আমরা এখন এই যে আমরা একটা কোনাকুনি রেখা ধরো দিলাম, এটাকে যদি আমরা বৃত্ত বলি তাহলে আমাদের এই যে দাগটা দিচ্ছি এটার নাম হবে হলো ব্যাস, আর যদি এটাকে আমরা আয়তক্ষেত্র বলি তাহলে এটার নাম হবে হলো কর্ণ। অর্থাৎ আমরা এই যে চিত্রটা আঁকলাম এই চিত্র থেকে আমরা যদি কর্ণের দৈর্ঘ্য মানে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা বের করতে পারি, সেই আয়তক্ষেত্রের কর্ণকে আমরা বলতে পারবো বৃত্তের ব্যাস। তখন এই বৃত্তের ব্যাস থেকে এটা আমাদের মানটা বের করা সম্ভব হবে। তাহলে আমাদের এখানে রয়েছে, তাহলে আমাদের প্রথমে যে মানটা দিয়ে আছে আমরা সেই মানগুলোকে লিখি, আর এই মান থেকে আমরা আগে কর্ণের দৈর্ঘ্য বের করব। তাহলে দেখো আমরা এখানে দেওয়া আছে লিখতে পারি যে আমাদের যে তথ্যে দেওয়া আছে হলো দেখো দেওয়া আছে আমাদের যে তথ্যটা দেওয়া ছিল আমাদের আয়তক্ষেত্রের, তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। দেখো আমাদের যে তথ্যগুলা দিচ্ছে আমরা এটা লিখবো, দেওয়া আছে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো 16 মিটার। আয়তাকার ক্ষেত্রের আমাদের প্রস্থ দিয়ে আছে, দেখো প্রস্থ আছে দিল আমাদের 12 মিটার। তাহলে আমরা কি বলছি যে এই আয়তক্ষেত্র থেকে আমরা যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে আছে এখান থেকে আমরা প্রথম আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করব, আর আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যকে আমরা কি বলতে পারবো, বৃত্তের ব্যাস বলতে পারবো। যেন আমরা এখান থেকে আগে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা বের করে ফেলি। এই যে অতএব দিলাম, অতএব যে আয়তাকার ক্ষেত্রের দেখো কর্ণ অথবা কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যটা আমরা আগে বের করে ফেলি। আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আমরা এটা কি বলবো, √, দেখো এই যে দৈর্ঘ্য স্কয়ার প্লাস দেখো প্রস্থ স্কয়ার, এটা কিন্তু আমাদের সূত্র। তাহলে দেখো বন্ধুরা
এখানে আমরা মান বসায় কিন্তু এখন কর্ণের দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবো। দেখো আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। অর্থাৎ এখানে আমরা দৈর্ঘ্যের মানটা এখন বসাই দিই। দৈর্ঘ্যের মানটা হইতেছিল আমাদের 16 স্কয়ার প্লাস আর প্রস্থটা হইতেছিল আমাদের 12 স্কয়ার। এখন দেখো এইখানে যে মানটা হবে আমাদের 16 স্কয়ার করলে হবে হলো 256 যোগ 12 স্কয়ার করলে হবে 144। এখন দেখো এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে হয় কত? 400। দেখো 256 আর 144 আমরা যোগ করলে কত বেরায়? 400। এই 400 কে যদি আমরা রুট করে ফেলি এখন, তাহলে মান বের হলো 20 মিটার। তাহলে দেখো বন্ধুরা আমরা এখানে কিসের মান পেলাম? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের মান কিন্তু পাইছি। যেহেতু আমরা ওই যে চিত্র এঁকে দেখো বুঝাইছিলাম যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যেটাকে আমরা বলবো, ধর আমি যে মোটা করে একটা রেখা আঁকছি, এই রেখাটাকে যদি আমরা আয়তক্ষেত্রের কর্ণ মনে করি আর এটাকে যদি বৃত্ত বলি, তাহলে আমরা এটাকে বলবো হলো বৃত্তের ব্যাস। দেখো এটাকে বলবো কি? বৃত্তের ব্যাস। অর্থাৎ আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আর বৃত্তের ব্যাস কি হবে? সমান। এটা আমরা এখানে শর্তটা লিখে দিব, তারপর আমরা বিশ্বের ব্যাসে চলে যাব। আমরা এখানে লিখবো যেহেতু দেখো একটা শর্ত লিখতেছি, যেহেতু আয়তাকার ক্ষেত্রে, দেখো কি লিখলাম? যেহেতু আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ও বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস সমান। দেখো বন্ধুরা আমরা একটা শর্ত লিখলাম, কিন্তু আমরা এখানে শর্তে কি লিখলাম? যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস যেহেতু সবসময় কি হবে? সমান হবে। দেখো এটা যদি আমাদের সমান হয়, এখন তাহলে দেখো এখন আয়তক্ষেত্রের যে কর্ণের দৈর্ঘ্যটা আমরা বের করছি, এখান থেকে কিন্তু আমরা বৃত্তে চলে যেতে পারবো। আমরা এখানে নিচে লিখে দিই অতএব বৃত্তাকার, কি লিখি বন্ধুরা? বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস। তাহলে আমাদের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস কত হইলো? দেখো তো 20 মিটার। এখান থেকে আমরা ডট ডট দিয়ে বৃত্তাকার ক্ষেত্রের কি বের করবো? আগে ব্যাসার্ধ বের করব। তাহলে দেখো বন্ধুরা ব্যাসার্ধটা আমরা সবসময় আর ধরি, তাহলে ব্যাসার্ধ হবে 20 ভাগ হলো 2। তাহলে দেখো 20 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10 মিটার। আমরা এখান থেকেই পরিধি বের করে ফেলবো। অতএব বৃত্তাকার হিসের পরিধি। তাহলে দেখো আমরা জানি বৃত্তাকার ক্ষেত্রে পরিধির সূত্র হলো 2πr। দেখো বন্ধুরা বৃত্তাকার ক্ষেত্রে পরিধির সূত্র কি? 2πr। তাহলে আমরা এখানে 2πr যেহেতু লিখছি, এখানে মানটা বসাই দিই। দেখো আমাদের মানটা কত হয় বন্ধুরা? এখানে গুণ দেব, 2 গুণ 3.1416। এটা হলো আমাদের পায়ের মান। এর সাথে গুণ হবে আর এর মান হয়েছিল আমাদের 10। এটা হবে মিটার। তাহলে আমরা এটাকে আমরা এখন ক্যালকুলেটর দিয়ে গুণ করে ফেলি। দেখো আমরা গুণ দেব কত? 2 গুণ 3.1416 গুণ হলো 10। তাহলে আমরা এটাকে যদি আমরা গুণ দেই, 2 গুণ 3.1416 গুণ হলো কত? 10, 10। তাহলে এটা মান হইতেছিল আমাদের 62.83। তাহলে দেখো বন্ধুরা আমাদের মান পেয়ে গেলাম 62.83। তাহলে এটাই হইতেছে আমাদের উত্তর। দেখো 62.83 এই যে মিটার। ব্র্যাকেটে আমরা কি লিখে দিতে পারি? ব্র্যাকেটে আমরা প্রায় লিখে দিলাম। দেখো প্রিয় বন্ধুরা আমাদের কিন্তু এটার কাজ শেষ হয়ে গেছে। দেখো প্রিয় বন্ধুরা তাহলে আমাদের প্রথম এটার কাজও কিন্তু শেষ হয়ে গেল আমাদের। এখানে দেখো আমরা কি লিখছি? বৃত্তাকার ক্ষেত্রের এই মানটা একটু আসলে দেখা যাইতেছে না, তাই না? তাহলে আমরা একটু নিচে নামাই দেই। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এটার মান কিন্তু বেড়ে গেছে 62.83 মিটার
প্রায়। তাহলে দেখো আমরা কি বলছিলাম বৃত্তাকার ক্ষেত্রে পরিধি নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে বৃত্তাকার ক্ষেত্রে পরিধি নির্ণয়ের সূত্র রাখছিলাম যে 2 পাই আর। বৃত্তাকার ক্ষেত্রে পরিধি সূত্র কি 2 পাই আর, অর্থাৎ 2 পাই আর যদি হয়ে থাকে, 2 হলো সংখ্যা, পাই হইতেছে ধ্রুবক রাশি আর এর মান হইতেছে ব্যাসার্ধ। আমাদের ব্যাসার্ধ বের করতে হবে। এই জন্য দেখো আমরা এখানে চিত্র এঁকে তোমাদের বোঝাইছিলাম যে আমাদের এই চিত্রে দেখো দৈর্ঘ্য আয়তক্ষেত্রে 16, প্রস্থ হলো 12 এবং একটা কোণাকুণি রেখা আঁকছিলাম। বলছিলাম এটা যে চতুর্ভুজ বা বর্গ আয়ত বলে, এটাকে আমরা বলবো হলো কর্ণ। এবং আরেকটা কি বলা হয়েছিল যে আমাদের দেখো আমাদের আরেকটা বলা হয়েছিল হলো কি, দেখো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেটাকে আমরা কর্ণ বলি, বৃত্ত হইলে সেটাকে আমরা কি বলি, ধরো ব্যাস বলি, তাই তো। যদি বৃত্ত ক্ষেত্রে ব্যাস বলি, এখানে আমরা দেখো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা হলো আমরা এই জন্য আগে বের করছি। আমরা প্রথমে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করছি, সেইখান থেকে আমরা বলছি একটা শর্ত লিখে দিছি, যেহেতু আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ও বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস সমান হবে, যেহেতু সেজন্য আমরা লিখছি অতএব বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস হলো 20 মিটার, অতএব ব্যাসার্ধ হলো তার অর্ধেক 10 মিটার হয়েছে, এবং পরিধির সূত্র হলো 2 পাই আর, অর্থাৎ 2 × 3.116 গুণ হলো আর এর মান 10। এটা আমরা গুণ করছি ক্যালকুলেটর দিয়ে, তাহলে আমাদের মানটা হয়েছিল কত দেখো 62.83 মিটার প্রায়। তাহলে অর্থাৎ আমাদের উত্তর কিন্তু পেয়ে গেছি, বৃত্তাকার ক্ষেত্রে পরিধি হলো আমাদের কত 62.83 মিটার প্রায়। তাহলে দেখো আমাদের এই খ নম্বরটাও কিন্তু সমাধান করা হয়ে গেল। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক এবং খ এই দুইটা কাজ কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। এরপরে আমাদের যেটা জানতে চাইছে লাস্টে, এইটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এখন এই গ নম্বরটা দেখো, উদ্দীপকটা দেখে অনেক রিকোয়ারমেন্টটা অনেক বড় মনে হইতেছে। দেখো আমাদের এখানে বলছে কি, আয়তাকার ক্ষেত্রটিকে এর বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে। এই যে আমাদের আয়তাকার ক্ষেত্রটা আছে, ধরো আমি এটার চিত্রটা আপাতত একটু রাইখে দিই, অতিরিক্ত অংশটা মুছে দিব। দেখো আমাদের এইটা একটা আয়তক্ষেত্র, তাই না বন্ধুরা? এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রে বলছে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে, তাহলে এর বৃহত্তর বাহুটা হইতেছিল 16 এবং তার বৃহত্তর বাহুর চতুর্দিকে যদি ঘোরাই, তাহলে ক্ষুদ্রতর বাহুটাকে ঘোরাবো, অর্থাৎ 12টাকে ঘোরাবো। পরে বলতেছে চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে আয়তাকার ক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং এর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় সেটারও ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তারপরে দুটোর অনুপাত নির্ণয় করব। তাহলে এটা করতে গেলে আমাদের যে তথ্যগুলো লাগবে সেটা আমরা একটু ছোট করে লিখবো, মানে নাহলে আটাইতে পারবো না একটি অংশে, এই জন্য আমরা একটু ছোট ছোট করে লিখে ফেলবো এরপরে। তাহলে দেখো বন্ধুরা, আমরা প্রথমে এটার কাজ শেষ করে ফেললাম। এখন দেখো আমরা প্রথম থেকে যদি পুরো কাজটা করি, তাহলে যেটা হবে, তাহলে দেখো আমরা শুরু থেকে যদি লিখি, এখন গ নম্বরটা, গ নম্বর এটা আমরা শুরু থেকে লিখব। দেওয়া আছে দেখো বন্ধুরা, আমরা কি লিখতেছি, দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান হলো 16 মিটার, আয়তাকার ক্ষেত্রের প্রস্থ হইতেছিল আমাদের কত দেখো 12 মিটার। তাহলে দেখো আমাদের কি হলো, বললো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো 16 মিটার, প্রস্থ হলো 12 মিটার। এখান থেকে আমাদের ক্ষেত্রফলটা বের করে ফেলতে হবে। এই যে আমরা এখানে লিখবো, অতএব আয়তাকার ক্ষেত্রের, দেখো ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তো আমরা জানি দৈর্ঘ্য গুণ হলো প্রস্থ, তাহলে 16 গুণ 12, আর মিটার ছিল যেহেতু, তাহলে এটা কি হয়ে যাবে বর্গ মিটার। দেখো 16 গুণ 12, এটা গুণ করলে হবে হলো 192 বর্গ মিটার। তাহলে দেখো আমাদের প্রথম অংশের কাজটা কিন্তু অঙ্ক তো শেষ হয়ে গেল। আমাদের বলছিল যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আর যে ঘনবস্তু উৎপন্ন তার সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। যেহেতু আয়তক্ষেত্রের তথ্য আমাদের ছিল, এই জন্য আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ এবং ক্ষেত্রফলটা কি করলাম, আমরা নির্ণয় করে ফেললাম। তাহলে আমাদের প্রথম অংশের কাজটা কিন্তু শেষ হয়ে গেল আয়তাকার ক্ষেত্রে।
এখন বলতেছিল আমাদের যে এর বৃহত্তর বাহুর চারদিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় এটা থেকে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতেছে। তাহলে আমরা এখন এটার বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে যেটা উৎপন্ন হয় আমরা সেটা লিখবো। আমরা এর জন্য লিখবো এই যে বলছিল ক্ষেত্রটিকে আমরা নিচে এখানে লিখি যে অতএব দেখো কি লিখবো, আয়তাকার, দেখো বন্ধুরা আমরা কি লিখলাম, আয়তাকার ক্ষেত্রটিকে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে কি লিখছি, এইটা দেখে লিখছি আয়তাকার ক্ষেত্রটিকে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে একটি সমবৃত্ত ভূমিক, দেখো আমরা কি লিখতেছি, সমবৃত্ত ভূমিক সিলিন্ডার উৎপন্ন হয়। তাহলে দেখো বন্ধুরা আমাদের এখানে বলছিল যে আয়তাকার ক্ষেত্রটিকে এর বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয়। তাহলে আমরা এখানে লিখে দিছি যে আয়তাকার ক্ষেত্রটিকে এর বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার উৎপন্ন হয়। এখন এই যে বলছো যে ঘন উৎপন্ন হয় তার কি সমগ্র তলে ক্ষেত্রফল, এই জন্য আমরা লিখবো যে সিলিন্ডার উৎপন্ন হয় যার ভূমির ব্যাসার্ধ আর সমান, আমরা এখান থেকে মনে রাখবো যে বাহুর চতুর্দিকে ঘোরাবো সেটা হবে হলো উচ্চতা, অর্থাৎ বৃহত্তর বাহুর চতুর্দিকে যেহেতু ঘোরাইছি এই জন্য বৃহত্তর বাহুটা হবে হলো উচ্চতা, এবং যে বাহুটাকে ঘোরাবো সেটা হবে হলো ব্যাসার্ধ। যেহেতু আমরা বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরাইছি অর্থাৎ 16-র দিকে ঘোরাইছি, এনে ঘোরাইছি হলো 12কে, এই জন্য 12টা হবে হলো ব্যাসার্ধ এবং 16টা হবে হলো উচ্চতা। এনে আমরা লিখছি যে ভূমির ব্যাসার্ধ আর সমান কত, 12 মিটার এবং উচ্চতা এই সমান কত হবে, 16 মিটার। দেখো বন্ধুরা এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বাহুর চারদিকে ঘোরাবো সে হবে উচ্চতা, যেহেতু বলছে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরানোর কথা এই জন্য বৃহত্তর বাহুটা হবে কত, উচ্চতা, এবং বৃহত্তর বাহুর চতুর্দিকে যদি ঘোরাই তাহলে ঘোরাইছি কি ক্ষুদ্র ছোট বাহুটাকে, তাহলে ছোট বাহুটা বলে ব্যাসার্ধ। এটা কিন্তু আমাদের মুখস্থ করে রাখতে হবে, তা না হলে কিন্তু এই অঙ্ক আমরা পারবো না। অর্থাৎ যে এটা মনে রাখবা, নোট দিয়ে রাখবা যে বাহুর দিকে ঘোরাবো সে হবে উচ্চতা, অর্থাৎ বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরাইছি অর্থাৎ বৃহত্তর বাহু হলো উচ্চতা, আর বৃহত্তর বাহুর দিকে যদি ঘোরাই তাহলে ঘোরাইছি কি ক্ষুদ্রতর বাহুকে অর্থাৎ প্রস্থকে, এই জন্য প্রস্থটা হবে ভূমির ব্যাসার্ধ। এই জন্য লিখছি দেখো যে আয়তাকার ক্ষেত্রটিকে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে একটি সমবৃত্ত সিলিন্ডার উৎপন্ন হয় যার ভূমির ব্যাসার্ধ আর সমান হবে 12 মিটার এবং কি উচ্চতা হবে কত মিটার, দেখো 16 মিটার। তাহলে এইটা যদি হয় এখান থেকে দেখো আমাদের জানতে চাইছিল কি উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে আমাদের এখান থেকে কি বের করতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব আমরা যে এখানে লিখে দিলাম সিলিন্ডার আর বেলুন কিন্তু একই, অর্থাৎ সিলিন্ডারটা উল্লেখ করে দেব এখানে। অতএব দেখো এই যে সিলিন্ডারটির, বন্ধুরা লক্ষ্য করো সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল, দেখো কি লিখি যে সিলিন্ডারটির সমগ্র তলের কি ক্ষেত্রফল, দেখো সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল, এটা সূত্র আমাদের মুখস্থ থাকতে হবে, যাদের মুখস্থ নাই তারা এখনই মুখস্থ করে নিবা, 2 পাওয়ার ইন্টু আর প্লাস হলো এইচ। দেখো বন্ধুরা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল কি 2 পাওয়ার ইন্টু আর প্লাস এইচ, 2 পাওয়ার ইন্টু আর প্লাস এইচ, এখানে আমরা মানটা বসাই দিব। তাহলে আমরা এই দিক থেকে একটু চাপাই দিই যেহেতু মানটা বড়। এখন দেখো আমাদের প্রথমে লাগবে 2 গুণ পায়ের মান হইতেছে হলো দেখো বন্ধুরা 3.141 কত 6, এইখানে গুণ হবে আর এর মানটা দেখো কত 12, অর্থাৎ এবং 12 প্লাস হলো এইচটা কত হইতেছে 16 মিটার, মিটার হচ্ছে যেহেতু তাহলে ক্ষেত্রফলটা হবে বর্গ মিটার। তাহলে আমরা এখানে একটু বর্গ মিটারটা লিখে দিই,
তাহলে দেখো বন্ধুরা আমরা এটা কিন্তু একবারে গুণ করে ফেলবো। দেখো আমাদের এখানে বলতেছে 2 পাই ইন্টু আর প্লাস এইচ, অর্থাৎ 2 পায়ের মান 3.1416 গুণ এর সাথে আছে আর 12, ব্র্যাকেটে আছে আর প্লাস এইচ, আর হইতেছিল 12 প্লাস এইচ হইতেছিল 16। এখানে দেখো আমরা পুরো মানটা একবারে ক্যালকুলেটরে গুণ করে ফেলবো। তাহলে ক্যালকুলেটর একবারে গুণ করলে আমরা গুণ দেবো 2 গুণ 3.16 গুণ হলো 12, আর ব্র্যাকেটে দেখো আছে কি 12 প্লাস 16 অর্থাৎ 28। তাহলে আমরা এই বাহুটাকে যদি আমরা 3টে দিয়ে একবারে গুণ করে ফেলি, তাহলে দেখো গুণ করলে আমাদের মানটা কত বের হয়। দেখো আমরা মান দিয়েছি 2 গুণ পাই এরপর 3.16। তাহলে দেখো বন্ধুরা আমাদের যে মানটা হবে সেই মানটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে কি করে ফেলবো, গুণ করে ফেলবো। আচ্ছা দেখো আমরা এটাকে একটু ক্যালকুলেটরটা নিই, ক্যালকুলেটর দিয়ে যদি আমরা গুণ করি তাহলে দেখো আমাদের কত হয়। দেখো বন্ধুরা আমরা গুণ দিব হলো 2 গুণ চিহ্ন দিলাম 3.1416, এরপর আবার গুণ হইতেছিল 12, এর সাথে গুণ হইতেছিল 12 যোগ 16 অর্থাৎ 28। এটাকে গুণ করে আমাদের যে মানটা বেরিয়েছে, দেখো বন্ধুরা আমাদের যে মানটা বেরিয়েছে সেটা হলো 2011.15। 2111.15 বর্গমিটার। দেখো বন্ধুরা তাহলে আমাদের এটাকে গুণ করে কত হইলো, এটা মান। আবার আমরা ইচ্ছা করলে এখানে যে দশমিকের মান আসছে দেখে আমরা কিন্তু পায়ের মানটাও রেখে দিতে পারতাম, পায়টাকে না ভাঙায়া। তাহলে আমরা কাটাকাটি করে কি ছোট করতে পারতাম। তাহলে আমাদের মানটা হচ্ছে 2111.1552। আমরা লিখি একটু 15 আর একটা 52। দেখো বন্ধুরা এটা তাহলে আমাদের দেখো এখন বলছিল কি যে যদি সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, অর্থাৎ আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দেখো আমরা পেয়ে গেছি, কিন্তু আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তার মান দেখো আমরা আগে থেকে বের করে রাখছিলাম কত 192, এবং এখানে দেখো আমাদের সিলিন্ডারের সমগ্র তলের যে ক্ষেত্রফল সেটা আমরা এখানেও একটা মান পেয়ে গেছি। দেখো আমাদের এটার মান হয়েছে কত 111.1752। তাহলে আমরা এখন এই দুইটার অনুপাত নির্ণয় করব। দেখো বন্ধুরা আমরা যদি এই দুইটার অনুপাত নির্ণয় করি, আমাদের যেভাবে জানতে চাইছে আমরা নিচে লিখব অতএব সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। অতএব দিয়ে আমরা পুরোটা লিখে ফেলবো এখান থেকেই। সিলিন্ডারটির দেখো কি লিখতেছি, সমগ্র তলের ক্ষেত্রফল, দেখো বলছিল সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। তাই লিখবো সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, যেটা জানতে চাইছি আমরা সেটা লিখে ফেলবো। তাহলে দেখো অনুপাত লিখলে আমাদের সমান, আগে সমগ্র তলের ক্ষেত্রফল যেহেতু সালে এই মানটা আগে লিখবো 2111.1552, এর সাথে দেখো এই যে অনুপাত আমাদের আছে হলো কত 192। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমরা এদের উত্তর বেরোলো কত জানতে চাই, সমগ্র অনুপাত কত 192। এখন এইটাকে আমরা যেহেতু দশমিকের মান রয়েছে আমরা ইচ্ছা করলে কাইটা ছোট করতে পারি আবার নাও কাটতে পারি, তাহলে আমরা এইভাবে রেখে দিতে পারি যেহেতু। আর আমরা যদি পায়ের মানটা না বসাইতাম তাহলে কিন্তু আমাদের কাজটা ছোট হইতো, যে আমরা পায়ের মানটা বসাই ফেলছি এই জন্য আমাদের এই কাজটা একটু বড় হয়ে গেছে। ঠিক আছে, এটা যদি আমরা পায়ের মানটা না বসাইতাম তাহলেও কিন্তু আমাদের হইতো। তাহলে আমরা ইচ্ছা করলে কিন্তু এটাই উত্তর। তাহলে আমরা এটা যেহেতু বলছিল দুটি ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো, এটা আমরা বিকল্প হিসাবে আবার এটা দিয়ে পায়ের মানটা রাখে দিয়েও কিন্তু আমরা কাজ করতে পারতাম, যেহেতু পায়ের মান আমাদের রাখতে হবে এমন কোনো কথা নাই। এমনি যে দুটো উত্তর বেরিয়েছে আমরা সেই দুটোর অনুপাত লিখে দিছি, তাহলে আমাদের মূলত উত্তর কিন্তু এটাই
যেটি জানতে চাইলে সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত। ইচ্ছা করলে আমাদের এখানে পূর্ণ সংখ্যা যদি থাকতো তাহলে আমরা এটিকে কাটাকাটি করে ছোট করে দিতাম। যেহেতু আমাদের কোনো পূর্ণ সংখ্যা নাই, এনে আমরা কি করলাম না, কাটাকাটিটা করলাম না। আর এই পায়ের মানটা যদি আমরা না বসাইতাম তাহলে কিন্তু আমরা কাটাকাটি করে কি করতে পারতাম, ছোট করে ফেলতে পারতাম। যেহেতু আমরা পায়ের মানটা বসাই দিছি, এই জন্য আমরা কাটাকাটি করব না। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের ক খ গ প্রত্যেকটা অঙ্কই কিন্তু কি করা হয়ে গেল, সমাধান করা হয়ে গেছে। তাহলে দেখো আমাদের যেটা জানতে চেয়েছিল, দেখো আমি কিন্তু তোমাদের বলে দিছি যে এখানে যদি আমরা পায়ের মানটা না বসাইতাম তাহলে কিন্তু কাটাকাটি ছোট করে ফেলতে পারতো। যেহেতু কাটাকাটি মানে দশমিকে নিয়ে আসছি, এই জন্য কাটাকাটি করলাম, এটির উত্তর থাকলো। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, চট্টগ্রাম বোর্ড 2025 সালের যে পরিমিতির অঙ্কটা আমাদের সম্পূর্ণ সমাধান করা হলো। আমরা আগামী দিনেও এইভাবে কোনো না কোনো বোর্ডের অঙ্ক নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।